সুভাষ সিংহ রায়, এই ভারতের নির্বাচনটা কিন্তু এবার নানা দিক থেকে যদি দেখেন, এটা যেমন খুবই উত্তেজনাকর এবং অনেক বেশি মানে আলোচনা জন্ম দিয়েছে। যখন নির্বাচনটাই হবে তখন এক ধরনের যে মোদি এবার মানে একদম মানে ল্যান্ডস্লাইড ভিক্টরিতে আসবে এরকম কিন্তু সবাই ভেবে নিয়েছিল। যে এখন প্রথম দফা এবং দ্বিতীয় দফা হওয়ার পরেই কিন্তু সুর চেঞ্জ হতে শুরু করলো এবং মোদির বডি ল্যাঙ্গুয়েজ, মোদির প্রচারণা সব কিছু মিলে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এবং শেষ পর্যন্ত যা ফলাফল তাতে কিন্তু মোদি ম্যাজিক খুব একটা কাজ করলো না। আপনার বিশ্লেষণ কি? আরও তো বিশ্লেষণের সময় রয়ে গেছে। আমি ছোট করে যেটা বলবো, ধর্মের ব্যবহার রাজনীতিতে সারা বিশ্বব্যাপী হয়েছে। এই পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল ইসলামিজম, মানে যদি আমি মুসলিমিজমের কথা বলি, পলিটিক্যাল বুদ্ধিজম এবং পলিটিক্যাল খ্রিস্টানিজম সারা পৃথিবীকে তার অশান্ত পরিবেশের মধ্যে রেখে দিয়েছে। এটা আমরা খুব ভালো করে দেখি। আপনি দেখেন, এবং তার মধ্যে যে নানান ধরনের মাত্রা যোগ হয়। লালকৃষ্ণ আদবানি যখন প্রথম এই অযোধ্যায় রাম মন্দিরের জন্য যে রথ চালিয়ে গেলেন, সেই রথের সারথি ছিলেন খুব আশ্চর্যজনকভাবে সিকান্দার বক্ত। মানে এই বিষয়গুলো তারা রাজনীতিতে এমনভাবে অনুপ্রবেশ করিয়েছেন, এটা নিয়ে কথা বলা এবং বিশ্লেষণ করা বেশ জটিল। কিন্তু ওই রথের কেন সারথি সিকান্দার বধ করা হলো, এগুলো নানান রকম সমীকরণ কিন্তু তারা কাজ করে। যে কারণে আপনি জানেন যে 1996 সালে দেবেগৌড়া যখন অন্তর্বর্তীকালীন এক ধরনের প্রধানমন্ত্রী হন, তার আগে কিন্তু অটল বিহারী বাজপেয়ী মাত্র 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। খুব সেই মে মাসের 16 তারিখ থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর অবস্থান আবার ভারতীয় রাজনীতিতে অন্যরকম ছিল। এবং ডক্টর মনমোহন সিং, যিনি দুইবারের প্রধানমন্ত্রী কংগ্রেস থেকে হয়েছিলেন, তিনি খুব কম কথা বলতেন। তিনি একবার অটল বিহারী বাজপেয়ীকে 2 হাত ধরে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, তাদের মধ্যে এই বিষয় কিন্তু প্রচলিত আছে, রাজনীতির যতই টানাপোড়েন থাকুক না কেন, বিরোধিতা থাকুক না কেন, লোকসভায় কিংবা বিধানসভায় বলেন কিংবা রাজ্যসভায় উচ্চকক্ষে যতই আলোচনা বাদানুবাদ হোক না কেন, এই তাদের মধ্যে আলোচনার জায়গাটি কিন্তু উন্মুক্ত থাকে। মনমোহন সিং অটল বিহারী বাজপেয়ীকে বললেন, ইউ আর এ রাইট ম্যান ইন এ রং পার্টি। তা এখন কথাটা দাঁড়িয়ে যাচ্ছে যে এখন নির্বাচনের এই যে প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক অবস্থানটা কতটা স্থিতিশীল হবে। কারণ ভারতের গণতান্ত্রিক কাঠামো অনেক অনেক মজবুত, এটা মানতে হবে। আপনি জানেন 1 মাসব্যাপী নির্বাচন হয় লোকসভার, এবার 1.5 মাস হয়েছে। 1.5 মাস হয়েছে। এবং সেই নির্বাচনে আপনি ওই ইভিএমে যে ভোটটি হয় কিংবা আগে যে ব্যালট বাক্সে ভোট হতো, এই ভোটগুলো সংরক্ষিত থাকতো। কোনো রাজনৈতিক দল প্রশ্ন করে না যে এই ভোটটা 9-6 হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় আমি এনডিটিভিতে দেখলাম, ভারতের গণমাধ্যমে, একটা জনপ্রিয় গণমাধ্যম, তারা বলছে যে কংগ্রেস থেকে একটা বিশেষ করে এই ইন্ডিয়া জোট, সেই জোটের থেকে একটা বৈঠক বসেছে। সেই বৈঠকে বলা হয়েছে ভোট কেন্দ্র গণনা কেন্দ্র যেন কংগ্রেসের এবং ইন্ডিয়ার কোনো কর্মী যেন ওখান থেকে সরে না যায়, যে কোনো ধরনের কারচুপির আশঙ্কা রয়েছে। এইটা ছাড়া আমি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থায় এই প্রশ্নটা দেখি নাই। এখন আজিজ ভাই যেই আকারে, যেই ভঙ্গিতে এবং যেই লক্ষ্য নিয়ে কথাগুলো বললেন, সেটার সাথে পুরোটা দ্বিমত পোষণ না করলেও যেটা বলি যে ভারতের রাজনীতির নানান রকম মাত্রা বহু সময় আছে। আপনি জানেন শ্রীমতী ইন্দিরা গান্ধী 1967 সালে তিনি নির্বাচিত হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর পর, এবং আমাদের যে 17 নির্বাচন, সেই নির্বাচনের কাছাকাছি সময় আবার তিনি রাষ্ট্রপতিকে বললেন নির্বাচন দিয়ে দেন, সংসদ ভেঙে দেন। এবং সেই নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু বিশাল জয়ের লাভ করলেন। কিন্তু আপনি গুগলে সার্চ করলে দেখবেন ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ একটা মামলা হয়েছিল। সেই মামলায় শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975 সাল পর্যন্ত যখন সরকার চালিয়েছেন,
ওখানে ওই মামলায় তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। অতএব নির্বাচন ব্যবস্থার মধ্যে অনেকগুলো আইন, অনেকগুলো কাঠামো, অনেকগুলো রায় আপনি ভারতের নির্বাচন ক্ষেত্রে দেখবেন, যেটা ভারতের রাজনীতিতে প্রভাব রেখেছে, আবার সাথে সাথে পৃথিবীর অন্য দেশের রাজনীতিতে কিন্তু প্রভাব রেখেছে।